আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রাথমিক নিবন্ধন পেয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির নামে লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক চুক্তির অনুমোদন দেওয়া হয়। এই ব্যাংকের নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। আর্থিকভাবে বিপর্যস্ত শরিয়া ভিত্তিক 5 ব্যাংককে একীভূত করার অংশ হিসাবে পরিচালনা পর্ষদ ভেঙে অকার্যকর ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক গেল 5 নভেম্বর। এবার একত্রিত 5 ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক নামে প্রাথমিক নিবন্ধন পেল। সোমবার নিবন্ধনের বিষয়ে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। তিনি জানান, গভর্নরের নেতৃত্বে বিশেষ অনলাইন বোর্ড সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক নামে এলওআই এর অনুমোদন দেওয়া হয়। আরজিএসসির অধীনে কোম্পানি হবে, কোম্পানির ফরমেশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তারা বলবে, মালিকানা কী হবে, শেয়ার ডিস্ট্রিবিউশন কী হবে, সব হবে। ওগুলোর পরে ওই কোম্পানিটাকে তারা ব্যাংক কোম্পানি হিসেবে আবার ব্যাংক কোম্পানি আইনের অধীনে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে। বাংলাদেশ ব্যাংক তার প্রতিটি বিষয় খুঁটিনাটি দেখে তাদেরকে লাইসেন্স প্রদান করবে। মুখপাত্র আরো বলেন, শরিয়া ভিত্তিক নতুন এই সরকারি ব্যাংকের বোর্ড চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। একই সঙ্গে আরো 7 জন পরিচালক থাকছেন, যাদের মধ্যে সরকারের পক্ষ থেকে 5 জন এবং বেসরকারি খাত থেকে থাকবেন 2 জন পরিচালক। সম্পূর্ণ কাজ যেহেতু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করছে, স্বাভাবিকভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয় এখানে থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব। এভাবে সরকার বিভিন্ন এদেরকে মন্ত্রণালয়ের যাদের সাথে ব্যাংকিং সেক্টরের সম্পৃক্ততা রয়েছে তাদের প্রতিনিধিদের সমন্বয়ে এই বোর্ডটা ফর্ম করবে। আর ব্যাংকের বড় আমানতকারীরা চাইলে আমানত শেয়ারে রূপান্তর করতে পারবেন, এমন সুযোগও রাখা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ৭,১৫০ কোটি টাকার 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এসব প্রকল্পের পুরো অর্থই আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। সোমবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন 9টি, সংশোধিত 2টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানোর একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। ভোজ্য তেলের দাম লিটার প্রতি 9 টাকা 27 পয়সা বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। গড় এলসি মূল্য, ইনবন্ড, এক্সবন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটি জানিয়েছে, নভেম্বরের শুরুর দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনের খরচ পড়ে $1062, পাম তেলে যা 1037। এই দাম কার্যকর হলে লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের নতুন খুচরা মূল্য দাঁড়াবে 198 টাকা 27 পয়সা এবং খোলা তেলের দাম হবে 177 টাকা 85 পয়সা। টিসিবির হিসেবে 1 বছরে দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে 14%। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, 32 একর জায়গার ওপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যার মধ্যে 14 একর জায়গায় ইয়ার্ড করা হয়েছে। ফলে 10,000 একক কন্টেইনার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া বন্দরের ট্যারিফ বাড়ানোর আগে সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। পরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন তিনি। এই যে সম্প্রসারণটা হচ্ছে চিটাগং পোর্টের, এখানে $4 থেকে $5 বিলিয়ন ইনভেস্টমেন্ট হবে। আমি যেখানে যাই সেখানে পোর্ট দেখি, সিঙ্গাপুর থেকে শুরু করে একেবারে আপনার ডেনমার্ক পর্যন্ত পোর্ট দেখেছি। বেশিরভাগ পোর্টই কিন্তু অপারেটর দ্বারা পরিচালিত। তারা তো এবং আমাদের পার্শ্ববর্তী দেশে কয়েকদিন আগে পেপার আসছে যে তারা 5 গুণ আর্ন করতেছে। আপনারা নিশ্চয় দেখেছেন বা পড়েছেন। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো?
বন্দর ব্যবহারকারীদের চরম আপত্তির মুখে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ 1 মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। এমন খবরে পণ্য আমদানি রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি ফিরলেও বন্দর কর্তৃপক্ষ বলছে আদালতের আদেশপত্র এখনো আসেনি তাদের হাতে। বন্দর ব্যবহারকারীদের চরম আপত্তির মুখেও গত 15 অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ কার্যকর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর বন্দর ব্যবহারকারী ক্যাপ্টেন আব্দুল কাদের মহিউদ্দিন মাসুল বৃদ্ধি নিয়ে হাইকোর্টে একটি আবেদন করেন। শুনানি শেষে রোববার চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাসুল 1 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বন্দর ব্যবহারকারীরা বলছেন 41% মাসুল অযৌক্তিক, তবে ধাপে ধাপে বাড়ালে কোনো আপত্তি নেই তাদের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে এই বিষয়টাকে গভীরভাবে চিন্তা করে আরো আলোচনা করে যৌক্তিক পর্যায়ে কতটুকু করলে সবার জন্য সুবিধা হয় সেটাই আহ্বান থাকবে। বন্দর ইউজারদের সাথে আলাপ আলোচনা করে যাতে যুক্তিসঙ্গতভাবে ট্যারিফটা নির্ধারণ করা হয়, কিন্তু ওনারা আমরা যতটুকু দেখেছি গত 4-5 বছরে ওনারা নিজেরাই যত খরচ বা ওনাদের যে ব্যয় বৃদ্ধি বলে মানে কোনো একটা অজুহাত ধরে ওনারা বৃদ্ধি করে, এটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা বোঝা। বিভিন্ন জায়গাতে হয়তো তাদের যে টার্গেট আছে যে ব্যয়গুলো বাড়বে, সেই ব্যয়গুলোর সাথে সামঞ্জস্য রেখে যাতে করে তাদেরও আয় বাড়ানো হলে ওই বন্দর বৃদ্ধিতে হয়তো সেগুলো সহায়ক হিসেবে কাজ করবে। তবে আমরা চাই না যে একবারে সব একটা প্রেশার তৈরি হোক। বন্দর কর্তৃপক্ষ বলছে এখনো উচ্চ আদালতের আদেশনামা তাদের হাতে আসেনি, হাতে পেলেই বিবেচনা করবেন তারা। সিস্টেম চেঞ্জ করতেও তো সময় লাগবে, আর আমরা অফিসিয়ালি ডকুমেন্ট পাইতে হবে। আগের মতোই আগে বর্ধিত যেটা ছিল ওটাই চলছে, অফিসিয়ালি পাইনি, আপনাদের মতো আমরাও শুনতেছি আর কি, কোনো কাগজ পাইনি। তবে একসঙ্গে গড়ে 41% হারে মাসুল বাড়ানোর সিদ্ধান্তে আমদানি রফতানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলছেন বন্দর ব্যবহারকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন সংস্কৃতিকে আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপনকারী প্রিমিয়াম ব্র্যান্ড হেরিটেজ সুইট উদ্বোধন করলো তাদের 3য় শাখা বসুন্ধরা আবাসিক এলাকায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার প্রধান পরিচালন কর্মকর্তা MM জসিমউদ্দিন, অর্থ হিসাব বিভাগের প্রধান SM মনিরুল ইসলাম পলাশ, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আধুনিক সাজসজ্জায় গড়ে তোলা এই আউটলেট বসুন্ধরার ব্লকের ঢালি কাঁচা বাজার ও আশেপাশের বাসিন্দাদের জন্য হবে ঐতিহ্য, স্বাদ ও আনন্দের মিলনস্থল, যা খোলা থাকবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। মোবাইলের যন্ত্রাংশ আমদানিকারকদের সাথে সামঞ্জস্য রেখে ভ্যাট নির্ধারণের দাবি জানিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। সংশোধন না করে 16 ডিসেম্বর NIR চালু হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে 20 লাখ মোবাইল ব্যবসায়ী, এমনটি জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে BTRC ভবনে বৈঠকে এমন দাবি জানান তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আসলাম বলেন, 16 ডিসেম্বর NIR চালু হলে বাজারে থাকা মোবাইল নিয়ে বিপাকে পড়বে বিক্রেতারা। যন্ত্রাংশ আমদানির সাথে মোবাইল আমদানির ভ্যাটের পার্থক্য অন্তত 50%। এটি কমিয়ে আগামী বাজেট থেকে কার্যকরের আহ্বান জানান তিনি। বৈঠকে বিষয়টি সমাধানে NBR এর সাথে আলোচনার আহ্বান জানিয়েছে BTRC। সিস্টেম চালু হয়েছে, এটা যদি বাস্তবায়ন হয় আমরা এই যে 15 লক্ষ পরিবার একেবারে পথে বসে যাব। আমরা যা চাচ্ছি যে ভ্যাটের ট্যাক্সের মাত্রাটা সহনশীল করে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। আমরাও ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই, কিন্তু যদি এটা আমাদের এই ব্যবসায়ের দিকে কেউ না তাকায়, কর্ণপাত না করে, সেই ক্ষেত্রে তো আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। গোপালগঞ্জে ভারী বৃষ্টিপাতে রোপা আমন ধান সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে নিচু জমির ধান পানিতে তলিয়ে গেছে, অপরদিকে কাটা ধানে গাছ গজিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগ জানায় ধান দ্রুত কেটে নিলে ক্ষতি কমানো সম্ভব হবে। স্যামুয়েল আলমিয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদরের সিলোনা গ্রামের ষাটোর্ধ্ব কৃষক সুভাষ চন্দ্র বিশ্বাস চলতি মৌসুমে 54% জমিতে আমন আবাদ করেছেন। অপেক্ষায় ছিলেন পাকা ধান কেটে ঘরে তোলার, কিন্তু তার সেই স্বপ্ন নষ্ট করে দিয়েছে দমকা হাওয়া আর প্রবল বৃষ্টি। জমির ধান হেলে পড়ে তলিয়ে গেছে, এখন তা নষ্ট হতে বসেছে। শুধু সুভাষ চন্দ্রই নয়, তার মতো এমন দুরবস্থা কয়েকটি গ্রামের শতাধিক কৃষকের।
শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জে দমকা বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়, আর এতেই তলিয়ে যায় কৃষকের স্বপ্নের পাকা ধান। এদিকে জমিতে কেটে রাখা পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় থাকলেও পানিতে ভিজে যাওয়ায় দেখা দিয়েছে নষ্ট হবার শঙ্কা। সে কারণের জন্য ধান পাকিয়ে পারে নাই, সব শুয়ে একদম জলে লেপে গেছে। সারা রাত বৃষ্টি, আঠু জল বেঁধে গেছে, আঠু পানি, এত আর নেওয়ার সিস্টেম না, জানেন না। তবে শ্রমিকের সংকট থাকায় তলিয়ে যাওয়া ও হেলে পড়া এসব ধান কাটতে বিপাকে পড়েছেন কৃষক। তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। বিঘে বইতে কিষেন লাগছে 10টা, এখন তো আপনার 15টাও পারতেছি না। ধান গজায় গেছে অনেকগুলো, এমন তো ক্ষতি হয়েছে। কৃষকের অভিযোগ, এমন পরিস্থিতিতেও কোনো খোঁজ খবর নেয়নি কৃষি বিভাগ। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। সারের দোকানেও টাকা বাকি আছে, আমরা এই ধানগুলো বিক্রি করে আসলে টাকাগুলো পরিশোধ করতে পারবো কিনা এটা নিশ্চয়তা নাই। কোনো কৃষি কর্মকর্তারা আসেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। আমাদের মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে, তারা মাঠে আছে, কৃষকের পাশে আছে এবং কৃষককে পরামর্শ দিচ্ছে কিভাবে এই ক্ষতিটা পূরণ করা যায়। বিশেষ করে আমাদের সামনে যে প্রণোদনা আছে, সেই প্রণোদনা দিয়ে এইসব কৃষককে যদি আমরা কিছুটা সহযোগিতা করি, তাহলে আশা করি যে তাদের ক্ষতিটা তারা কিছুটা পুষিয়ে নিতে পারবেন। এবছর জেলায় 12,308 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। তবে জেলায় এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলতি আমন মৌসুম অভ্যন্তরীণ উৎস থেকে 7 লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি চাল 50 টাকা এবং ধানের দাম নির্ধারণ করা হয়েছে 34 টাকা। এ বিষয়ে মিল মালিকরা বলছেন, কৃষক থেকে শুরু করে মিলার সবাই ক্ষতিগ্রস্ত হবেন। 50 টাকা কেজি যাতে কৃষকের লস হয়ে যাবে। তো কৃষকের বর্তমান যে হিসাবে হলো শ্রমিকের মজুরি হিসাবে মানে খরচ পড়ে যায় বেশি, বুঝলেন, সার ফাস দিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু সেই হিসাবে কৃষকের লস হবে। বিগত কয়েক বছর থেকেই যে চালটা রেট বাঁধা হচ্ছে, এই চালটাতে মিলারের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ক্যাপাসিটি হলো 16 ঘন্টা, কিন্তু আমাদের ক্যাপাসিটি করা হয় 8 ঘন্টা স্টকের ক্ষেত্রে। এখন ভিজা ধান বা ধানের বাজার যখন ফেভার থাকে, তখন আমরা যখন ধান কিনতে চাই, তখন স্টকের সঙ্গে মিলে না, স্টক বেশি হয়ে যায়, বিষয় সরকারিভাবে আমাদের বাধাগ্রস্ত করে। একটা বিষয় যে ধানের রেটের সঙ্গে কিন্তু চালের রেটের কোনো মিল নেই। আমরা কিন্তু বারবার বলে আসছি যে টেস্ট মিলিং করেন আপনারা। এবার যে আপনারা ধানের যে দাম দিচ্ছেন, ধানের সঙ্গে চালের রেশু করে এইটার আসলে কত পড়তে হয়, আমাদের 4 আনা 8 আনা করে লাভ দিলেই যথেষ্ট। কিন্তু আপনারা এটা কিন্তু সরকারিভাবে এটা কিন্তু করে না, একটা বড় একটা দিক। এই যে এবারে যে রেটের কথা চিন্তা করতেছে, 50 টাকা বা ধান যেটা রেট করছে, তার সঙ্গে কিন্তু আমাদের চালের পড়তা পড়বে 55-56 টাকা। আমরা কিভাবে 50 টাকায় চাল দিব সরকারকে? এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।